আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবাই জানি এক্সিস মেডিকেল স্কুল নিয়মিত আয়োজন করে যাচ্ছে বিভিন্ন ক্যারিয়ার সেশন, একাডেমিক সেশন। কিন্তু আমরা অনেকেই অনেক সার্জারি নিয়ে অনেক কিছু ভাবি, কারণ আমরা থার্ড ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত ছোটখাটো সার্জারি গুলোতে অ্যাটেন্ড করে থাকি স্যার ম্যামদের সাথে। তাই অনেকের ইচ্ছা থাকে যে আমরা সার্জারিতে ক্যারিয়ার করব। অনেকের আবার ইচ্ছা থাকে যে ইউকে, ইউএস বা অন্যান্য কান্ট্রি গুলোতে ক্যারিয়ার করব, সার্জন হয়ে সার্জারি করব। কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে পড়াশোনা শুরু করব, কিভাবে পাথওয়েটা আছে বা কিভাবে আমাদেরকে আগাতে হবে। সেই ভাবনা নিয়ে এক্সিস মেডিকেল স্কুল আয়োজন করে যাচ্ছে ক্যারিয়ারের একটি সেশন, রোড টু ইউকে সার্জন। আজকে আমাদের লাইভ সেশনে আমাদের সাথে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মেন্টর ডক্টর সামাইল শাহজাহান ভাইয়া। অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জন হিসেবে আছেন অক্সফোর্ড হার্ট সেন্টারে, অক্সফোর্ড ইউনিভার্সিটি হসপিটাল, এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট। এবং পুরো প্রোগ্রাম জুড়ে হোস্ট হিসেবে আমি রয়েছি মুনিরা, তাবাসুম, আন্তারা, পড়ছি সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটি, ফাইনাল ইয়ার। তো আমি আর দেরি করব না, আমি ভাইয়ার পারমিশন নিয়ে সেশনটি শুরু করার জন্য অনুমতি চাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মুনিরা, থ্যাংক ইউ এভরিওয়ান এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য এই অনুষ্ঠানে কথা বলার জন্য। এন্ড ইটস এ রিয়েলি গুড টপিক যে তোমরা এটা চুজ করেছো। আই এম রিয়েলি ইন্টারেস্টেড টু হেল্প ইউ অল এই টপিকটায়, বিকজ এই একটা টপিকে এই কনফিউশনটা আমারও ছিল যখন নাকি আমি মেডিকেল স্কুল ফার্স্ট শেষ করেছি, এবং অনেক রকম কথা শুনেছি, অনেক রকম কি বলবো রূপকথা শুনেছি আর কি, যে সার্জারি নিয়ে আউটসাইড বাংলাদেশ। তো আই থিঙ্ক ইটস এ ভেরি টাইমলি টপিক টু ডিসকাস উইথ এভরিওয়ান। তো যদি হ্যাঁ আমরা এটা শুরু করতে পারি। আমি কি শুরু করবো মুনিরা, নাকি শুড উই ওয়েট ফর? আচ্ছা ঠিক আছে, শুরু করতে পারি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো টপিকটা হচ্ছে রোড অফ এ ইউকে সার্জন। আচ্ছা, এখানে ফার্স্টে বলে রাখা ভালো যে আমাকে ইন্ট্রোডিউস করেছে যে কার্ডিয়াক সার্জন। আই এম এ কার্ডিয়াক সার্জন, হ্যাঁ। আমি রেজিস্ট্রার হিসেবে কাজ করছি, সো আই হ্যাভ স্টিল এ লং ওয়ে টু গো টু বিকাম এ ফুল ফ্লেজড সার্জন, হ্যাঁ। এবং দ্য রোড দ্যাট আই হ্যাভ টু টেক, আমি সেটা আজকেই ডিসকাস করব, এবং আর কি কি প্যারালাল রোড আছে আমরা এটাও ডিসকাস করবো আজকে, হ্যাঁ। সো আমি শুরু করছি। So topic, road of a UK surgeon. So first of all, we need to know who is a surgeon, what is a surgeon. So আমার স্লাইড এগোচ্ছে না, yes. So the surgeons, they are normal doctors but slightly cooler breed in the medicine. You can also look for legendary doctors, they're all surgeons. Now, with respect to everyone, surgery is a very cool specialty, especially the adrenaline that we get in the theater. It's phenomenal, and it's an outstanding experience. Surgeon হিসেবে যখন we operate on someone, it's a lot of skill and a lot of brain work going on at the same time, and it's like a very delicate games that goes around. So that's why I say surgeons are the cooler breed, but all specialty they are. This is a very famous plastic surgeon from USA. He said that the special joy that comes with practice of surgery, indeed they are distinguished by the arts and the craft of their ability to perform surgical procedures or operation. Like I said, I'm just bollam je surgeon হিসেবে আমরা যা করি, the handwork, the brain work, the management as a whole teamwork, this is phenomenal, এবং the surgeons they are privileged on that. So এবং আমাদের আজকের টপিকটা হচ্ছে ইউকে সার্জন কিভাবে হওয়া যায়, রুট অফ এ ইউকে সার্জন। So what do we need to become a UK surgeon? So of course any দেশ, যে কোনো দেশে আমরা যদি সার্জন হতে চাই with any other specialty or any other profession, we need passion, we need motivation, dedication for that job or specialty. So
bear in mind, you have to give your full interest and your heart and soul for the specialty. সেটা আমি ইউকেতেই সার্জন হই, সেটা আমি বিদেশে অথবা বাংলাদেশে হই, যেখানেই হই, we have to do that. এবং as a surgeon, we have to do a lot of sacrifice. This sacrifice is not only your time for yourself, your family will be, you have to sacrifice time from their end as well. When you are on call, you're operating for long procedure, অথবা midnight, you'll get called. No other profession gets too many calls in the midnight like a surgeon does, right? So we have to sacrifice this, and the social life, like a significant part, we have to give it away. Don't worry about the surgical skills, because surgical skill, it will come with practice. When we become a surgeon, it's a continuous process of learning. So we will learn. Even the most senior consultant or surgeons, they learn new every day. So it's not everyone learns every day. So surgical skills come with time, but we have to ensure the other bit, আমাদের motivation, আমাদের dedication, it should be there. Okay, right. So next, UK surgeon হওয়ার জন্য first we need a UK registration. So this is GMC certification. So we need GMC to practice medicine in UK. So UK তে GMC registration power, there are a few ways. আমার রুটটা আমি পরে লাস্টে ডিসকাস করব, but this is the way that an IMG, that's International Medical Graduates, can get GMC registration. If you look, we can do PLAB. There's a hot topic nowadays. Everyone is trying to go for PLAB exam. There are other European qualifications, EU Contigular Medicine Certificate. They are accepted here in UK. MTI sponsorship, সেটা হচ্ছে যে কোনো একটা রয়্যাল কলেজ যদি sponsor করে or suggest করে GMC কে, I know this gentleman or this lady, they can come and practice and get some training experience from UK, which is not uncommon. আমার পরিচিত অনেকে MTI route এসেছে, so they can do that way, and they can even work in that way, but it's a very temporary procedure. Specialist or GP registration, that means like অন্য দেশে যদি আমরা GP registration করি বা specialty test গুলা দেই, we can still get a GMC registration, and also acceptable postgraduate qualification or licensing examination. Acceptable postgraduation qualification বলতে যে GMC বা General Medical Council যে certificate গুলা, postgraduate certificate গুলা accept করে, like Royal College degrees, MRCP, MRCS, MRCOG, MRCEM, and others. Also FRCS, International FRCS, FRCP, and also Canadian degrees. There are a few Australian degrees, post-graduation degrees, they are accepted here. So there's a long list. যদি GMC registration কেউ যায়, they can get the list as a whole. Okay, so next, so আমাদের GMC registration দরকার. So GMC registration is mandatory for an IMG is an English language test. So আমি যখন এসেছি, it was only IELTS, but people, it's a better day now. So এখন OET examination যেটা, that is also accepted, and record score is not as I'm like, it is high, it's grade B, but I think talking to people যারা নাকি OET দিয়েছে and also IELTS appear করেছে, তাদের মতে OET is slightly easier and easy to get through than IELTS. So but make sure the GMC application এর আগে we need a full English qualification score, either from these two tests. Okay, right. So very short, very brief summary about PLAB. PLAB হচ্ছে it's a licensing exam, Professional Linguistic and Assessment Board examination, যেটা নাকি আমাদের GMC General Medical Council conduct করে থাকে.
তো এটার দুইটা পার্ট, ক্লাব 1 and 2. ক্লাব 1 is a written exam. এটা বাংলাদেশ থেকেও বসা যায় এবং they have international centers throughout the world. GMC web page again এই লিস্টটা পাওয়া যাবে কোথা থেকে বসা যায়। And Clap 2 is a practical exam. Practical exam and a clinical exam. It only UK-based exam. So for Clap 2, candidate needs to come in UK. And আমি Clap দিয়ে আসিনি, but আমার wife Clap দিয়েছে। আমি দেখেছি how she prepared. So for Clap 1, there is a written question bank. You can go through that. এবং Oxford Handbook of Medicine is a very good reference. এবং other small medicine books, short brief summary যেগুলোতে আছে, they are quite handy. And also for Clap 2, it's a clinical examination. So যারা নাকি বাংলাদেশ থেকে আমরা পরীক্ষা দিতে আসবো, আমার মনে হয় ইনভেরিয়েবলি সবার একটা প্ল্যাব কোর্স করা উচিত। সো প্ল্যাব কোর্স এখানে লন্ডন, ম্যানচেস্টার, স্কটল্যান্ড, লিভারপুল এসব জায়গায় অনেক প্রাইভেট কোর্স প্ল্যাব 2 কোচিং সেন্টার আছে। দে কন্ডাক্ট these courses aiming for Clap 2 এবং they are very realistic exam. এভাবে ওরা ক্রিয়েট করে, মক টেস্ট নেয়, 2 সপ্তাহের মনে হয় একটা কোর্স থাকে। ওরা mixture of lectures, practical stations, mocks and all those, এবং unlimited practice facilities so আছে। So Clap 2 course is almost mandatory for Clap 2. That helps কারণ আমাদের এখানে ইউকের সিস্টেমটা একটু very different than what we practice in Bangladesh. এখানে মেডিকেল, ইথিক্যাল, লিগ্যাল অনেকগুলো ফ্যাক্টরস আছে, কিছু কমিউনিকেশন আছে which is very different, and of course it's a different country, different culture and different language. তো এই জন্য আমাদের একটা ওরিয়েন্টেশনের জন্য হলে প্ল্যাব কোর্সটা করা উচিত। ক্লিনিক্যাল এক্সামিনেশন it's pretty basic, it's everywhere the same, but the way to deliver, the way to present yourself in the exam, that is different. So that's very much recommended, right? Now the acceptable Royal College degrees. So আমি এটা already আগে বলে দিয়েছি, so we have to do a membership examination. যেমন আমি এই রুটে এসেছি, I have done my MRCs, then I came to this country. Any of the Royal College doesn't matter, যে কোনো একটা, because এটা intercollegiate examination হয়, membership. So any college out of this 4, any college degree is accepted, and therefore we have to apply for general GMC registration. Okay. So একটু briefly বলি MRCS এর প্রিপারেশন নিয়ে, because অনেকেই এখন MRCS করছে, but যখন আমি করেছি তখনও I think I got a very good guidance, but আমার আগে যারা করেছে তাদের জন্য এটা ডিফিকাল্ট ছিল, because first of all they didn't have enough information how to prepare, where to prepare and what to prepare for. But এখন over the time জিনিসগুলো আরো constructive হয়েছে, এবং I think it's a very good thing that we have compiled information from everyone who has appeared the exam before. So MRCS এর দুইটা part A and B. Part A is a written exam, but it's a clinical, it's a Royal College clinical exam. So all the questions part A তে যেগুলা জিজ্ঞাসা করা হয় বা পার্টিতে যেটা আসে সেগুলি সবই is a clinical question, clinical scenario based question. So এখানে SBA থাকে, single best answer, এবং এখানে EMQs, extended matching question. ওদের স্ট্রাকচার মানে একটু ডিফারেন্ট, এখন একটু মানে কোশ্চেনের নাম্বার হয়তো এদিক ওদিক হয়েছে, বাট দ্য বেসিক ইজ ভেরি সেম। এবং এটা কিছু রিসোর্সেস আছে MRCS পার্ট এর জন্য, যেমন Essentials of MRCS একটা বুক আছে which is really good. There are some question banks like past test, EMRCS, on examination, এগুলি কিছু অনলাইন কোশ্চেন ব্যাংক আছে। নীলক্ষেতে এটা প্রিন্টেড ফর্মও আছে, সো দ্যাটস নট এ প্রবলেম। এবং আমি যেটা আরেকটু এডিশনালি করেছিলাম সেটা হচ্ছে একটা MCQ কোশ্চেন বুক ছিল বাই মিস্টার শাহজাদ রাজা। এটা 4টা বই ছিল,
so that came out quite handy as well because question গুলা it's an old book কিন্তু এই question গুলা well যত old হোক human body তো আর চেঞ্জ হয়নি so the basic questions are pretty same হ্যাঁ আচ্ছা হয়তো গাইডলাইন চেঞ্জ হয়েছে এই জন্য নতুন বইগুলো পড়তে হয় যে এসেনশিয়ালস অফ এমআরসিএস দেন হচ্ছে রাফটারি একটা বই আছে দ্যাটস এ ডিফারেন্ট টপিক এটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে আচ্ছা এন্ড পার্ট বি ইটস a clinical question but unlike PLAB 2 MRCS part B এদের ওভারসিজ অনেকগুলো সেন্টার আছে যেমন ইন্ডিয়াতে হয় মালয়েশিয়াতে হয় মায়ানমারে মনে হয় ইজিপ্টে হয় বেশ কয়েকটা সেন্টার আছে যদি যে কোনো রয়্যাল কলেজ অফ সার্জনস এর ওয়েবসাইটে যাওয়া হয় ইউ ক্যান ফাইন্ড দ্য হোল লিস্ট কোথায় কোথায় দেওয়া যায় হ্যাঁ বাট part B is there are limited attempts for within 4.5 years অথবা within 6 years চারটা এক্সামের মতো we have to complete it so এই জন্য part B এক্সামের আগে I would say at least 6 months to 1 year যদি কেউ একটু ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করে নেয় তার জন্য ভালো হয় বাট ইটস নট এ ম্যান্ডেটরি থিং যে সার্জারিতে কাজ করতে হবে part B তে বসার জন্য নো তবে একটু করে নিলে কনফিডেন্সটা একটু বিল্ড আপ হয় and then again MRCS part B অনেক অনলাইন অথবা ওভারসিজ কিছু ট্রেনিং কোর্স ক্লিনিক্যাল অস্কি সিনারিও কোর্স আছে আমি করেছিলাম রয়্যাল কলেজ অফ সার্জনস কিন্তু সেটা মালয়েশিয়াতে ওদের একটা এডিনবারা কলেজের একটা সেন্টার আছে ওখানে আমি করেছিলাম বাট এরকম আরো অনেক সেন্টার আছে ইনফ্যাক্ট আমরা বাংলাদেশে ওইটার আদলে একটা কোর্স কন্ডাক্টও করেছিলাম বাট এরকম আরো অনেক ছোট ছোট কোর্স আছে right so here we আমাদের তাহলে আমরা ডিসকাস করলাম PLAB নিয়ে এবং আমরা ডিসকাস করলাম MRCS নিয়ে it's a very wide topic both of this এটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে but that's the briefly these are the thing you have to pass both PLAB 1 and 2 or MRCS part A and B you need to have MRCS degree then we can and also an English language score যেটা দিয়ে নাকি আমরা অ্যাপ্লাই করতে পারবো for our GMC right so এখন আমি যখন জিএমসি করেছি it was very easy in a sense আমি IELTS দিয়েছি আমার MRCS I sent everything with my primary medical degree and everything or আমাকে straight away GMC দিয়ে দিয়েছে but now it's a different the process এখন প্রসেসটা হচ্ছে এখন EMQ verification sorry ECFMG verification করতে হয় so ECFMG as you can see in the screen it is the Educational Commission of Foreign Medical Graduate এবং it's a paid verification so you have to pay unfortunately $250 থেকে $350 এর মতো for verification and the verification is called EPIC verification it's just a terminology but এই পেজটার নিচে একটা লিংক দেয়া আছে if you want I can share it with you আমি মুনিরাকে এটা আমি পরে পাঠিয়ে দিব and over the slides আরো একটা লিংক আছে আমি এটা মুনিরাকে পাঠিয়ে দিব so that everyone can go through these pages এবং get a very very detailed idea কি করা লাগবে so anyway so EPIC verification করতে হবে এটার জন্য হয়তো আমাদের নিজেদের মেডিকেল কলেজে একটা ইমেল বা একটা ফর্ম যাবে যাতে ওরা সার্টিফাই করে যে হ্যাঁ আই নো দিস গাই এবং সে আমার এখান থেকে মেডিকেল পাস করেছে এবং we are happy to certify him যে he has completed his primary medical degree তো আমার রিসেন্ট ফ্রেন্ডরা যারা এসেছে তাদেরকে কিছুটা বেগ পেতে হয় কারণ হচ্ছে এখন এটার জন্য বিএমডিসির গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট এবং মেডিকেল কলেজকেও ইনফর্ম করতে হয় সো কেউ যদি প্ল্যান করে যে হ্যাঁ ঠিক আছে মানে if anyone is ready যে এখন আমি EPIC verification করব is better to inform the college authority যে হ্যাঁ আমার নামে একটা ইমেল আসবে please check করে কেউ so that it doesn't get delayed all right so next is আমাদের GMC হলো আমাদের EPIC verification হয়ে গেল so we got a GMC now how to get a job মুনিরা এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কিছু নিয়ে কনফিউশন before I move on to this bit এখন পর্যন্ত কোনো কোশ্চেন পাইনি আমি যদি পাই আমি আপনাকে জানাবো ইনশাআল্লাহ please okay thank you sorry okay so how to get a job in UK right so it's not a difficult thing it's easy to get a job but you have to
present yourself in a nice way in your CV. So CV build up is important thing for GMC, not GMC, for getting a job, because আমরা তো এই দেশের গ্রাজুয়েট না, হ্যাঁ। সো আমরা যখন নাকি আমাদের নিজেদেরকে প্রেজেন্ট করব, উই শুড প্রেজেন্ট ইন এ ওয়ে যে যাতে ওদের স্ট্যান্ডার্ডের সাথে ওরা একটু কম্পেয়ার করতে পারে। এন্ড অফকোর্স উই ক্যান ডু আ লট অফ থিংস, কিন্তু এমন ভাবে প্রেজেন্ট করতে হবে so that we can sell ourselves. So CV session could be another session to discuss with, but from now on, for the আমরা just খালি very briefly চলে যাই কিভাবে জব পাওয়া যায়। So there are agencies, অনেক প্রাইভেট এজেন্সি আছে যদি আমরা এদেরকে নক করি, they can get you a job, and in fact they can get you a very good job. But we have to decide কোন এরিয়াতে আমরা থাকতে চাই, কোন স্পেশালিটিতে, কোন গ্রেডে আমরা থাকতে চাই, এবং এভাবে ওদেরকে আমাদের জানাতে হবে, এবং ওরাই দে আর ভেরি গুড ইন ফাইন্ডিং দ্য জবস। আরেকটা হচ্ছে যে jobs.nhs.uk, সো এটা হচ্ছে NHS এর অফিসিয়াল পোর্টাল টু অ্যাপ্লাই ফর জব। সো এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে which is free, এবং আমাদের ইনফরমেশন দিতে হয় এখানে, এবং and they advertise jobs, এবং এখানে relevant search দিলে you can see the list of jobs you can apply, এবং অনলাইনে অ্যাপ্লাই করা যায়। It's very easy, একবার একটু ঢুকলেই বোঝা যাবে যে how easy it is to apply for the job, হ্যাঁ। এবং everything is online. They will inform you যদি shortlisted হয়, they will inform you over email, এবং এখন online interview হচ্ছে। So you apply, you get shortlisted, and you get you do your interview and you get the job. Acha. Now, so agency and jobs, এই দুটো জিনিস নিয়ে আমরা ডিসকাস করলাম। Now, আমরা আমাদের প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন হলো, আমাদের GMC হলো, আমাদের জব হলো, এখন আমাদের UK আসতে হবে। So we need a certificate of sponsorship from the hospital, which is very easy. তারা 2-3 সপ্তাহের মধ্যে তারা they can issue it, and then we come to UK. Right. So আমাদের টপিক হচ্ছে how to become a surgeon in UK, right? So আমাদের জন্য কিছু জিনিস আমাদের প্রথম থেকে একটু প্রস্তুতি নেওয়া ভালো। সেটা হচ্ছে যে আমাদের এইম থাকবে, আমাদের ফোকাস থাকবে কিভাবে আমরা সার্জিক্যাল ট্রেনিং পাবো। আচ্ছা, যদি কেউ আমি বলবো যে যারা নাকি জাস্ট মেডিকেল স্কুল শেষ করে, ইন্টার্নশিপ শেষ করে উইদিন 1 year যদি আসা যায়, দ্যাট ইজ দ্য বেস্ট টাইম টু কাম টু UK এবং সার্জিক্যাল ক্যারিয়ার পার্সু করার। দ্য রিজন ইজ আমাদের সময় কম ব্যয় হবে আমাদের ইন্টার্নশিপ শেষ করার পরে, এবং আমরা ইউকেতে তাড়াতাড়ি এসে উই ক্যান গেট ইনটু দ্য সিস্টেম, এন্ড আমরা বুঝতে পারবো যে হাউ টু প্রিপেয়ার আওয়ারসেলফ ফর দ্য সার্জিক্যাল ট্রেনিং। সো এখানে দুইটা ওয়ে আছে ট্রেনিং পাওয়ার, আমরা এখনই ডিসকাস করবো কিছুক্ষণের মধ্যে। সেটা হচ্ছে ন্যাশনাল ট্রেনিং আর হচ্ছে নন ট্রেনিং পাথওয়ে। So national training হচ্ছে যে UK Health Education of England recognized training system, training pathway. এখানে there are very limited number of training, যেটা নাকি আমরা it's a very limited number of posts in specialties, এবং এই এটার জন্য we need some preparations, এবং এটা দুইটা স্টেপ আছে, একটা হচ্ছে ST1 অথবা পোস্ট সার্জিক্যাল ট্রেনিং রুট, আর একটা হচ্ছে ST3 রুট। সো দ্য রিজন আই সে যে earlier is the better, কারণ আমাদের আমি ধারণা করছি যে আমি ডেলিভারিং দিস স্পিচ টুয়ার্ডস দ্য ফার্স্ট ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট অথবা যারা নাকি ইন্টার্নি করছে এবং they're preparing। সো তাদের জন্য আমি বলবো যে when you come here you have to build up a portfolio, এবং পোর্টফোলিওতে কাজ করার জন্য you need some time, হ্যাঁ। সো বাংলাদেশে এটা যে করা যাবে না তা না, তবে it will be difficult, যেহেতু UK স্ট্রাকচারটা অলরেডি is prepared to get your portfolio ready। এই জন্য আমি বলবো যে যত তাড়াতাড়ি আসা যায়
ততই better. And also, we should aim to get into the ST1 route, that means a specialty training 1 route. So, specialty training 5 or 6 years span হয়, so আমরা the ST1 থেকে it's like a continuous factory. You finish 1, 2, 3, 4, 5, and at the end of 6th year, you finish your training. But for আমাদের জন্য it's very difficult because we come from a different specialty, different medical culture. So এই জন্য আমি বলবো যে get the job as soon as you can, preferably surgical. সেক্ষেত্রে আমাদের surgical logbook enrich করা একটু easy হবে। আচ্ছা, then NHS system it runs very differently. So এই জন্য no rush, take your time, take 6 months, even for a 1 year, does not matter, but just get into the system, know how things work and what you can do. আমাদের opportunity আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমরা কি করব এর মধ্যে। একজন mentor কে যদি সেট করা যায়, that is good. That's not an official mentor, not an official post. It's just যারা নাকি already training এ ঢুকেছে recently বা ঢুকতেছে বা prepare করতেছে, তাদের থেকে একটু গাইডলাইন নেওয়া যে আমরা তারা কিভাবে তাদের পোর্টফোলিও সাজাচ্ছে, তারা কয়টা ক্লিনিক্যাল অডিট করেছে, তারা কয়টা পোস্টার প্রেজেন্টেশন করেছে, তারা কয়টা পাবলিকেশন করেছে, তারা কি কি কোর্স করেছে, হ্যাঁ। সো এগুলো করলে এবং তারা কি কি এইম করতেছে যে আমাদের স্কোর বাড়ানোর জন্য, তাদের এখানে স্কোরিং সিস্টেমে ইউ গেট শর্ট লিস্টেড অর ইউ গেট ইউর প্লেসেস, হ্যাঁ। সো এই জন্য আমরা যত স্কোর করব আমাদের পোর্টফোলিওতে, আমাদের ইন্টারভিউতে ঠিক আছে পসিবিলিটি তত বেশি। আচ্ছা, তারপরে এখানে অনেকগুলো সার্জিক্যাল কোর্স করতে হয়, নন সার্জিক্যাল কোর্স করতে হয়। যদি আমরা ST1 রুট চুজ করি, আমাদের কিছু বেসিক কোর্সও আমাদের মধ্যে করা থাকা লাগবে। আমি কিছু কোর্স এখানে নাম লিখেছি, যেমন ALS, ATLS কোর্স, CRISP কোর্স হচ্ছে কেয়ার অফ ক্রিটিক্যালি ইল সার্জিক্যাল পেশেন্ট, বেসিক সার্জিক্যাল স্কিল কোর্স, এগুলি সব রয়্যাল কলেজ অ্যাফিলিয়েটেড কোর্স। অ্যাপার্ট ফ্রম ALS হচ্ছে রিসাসিটেশন কাউন্সিল থেকে হয়। এখানে we do lots of clinical audit. আমি বাংলাদেশে আমি বলবো যে it's a bit difficult বাংলাদেশে এই জিনিসটা করার, কিন্তু এখানে যদি আসি যে লাইক আই সেড, এখানে স্ট্রাকচারটা এরকম যে আমাদের অডিট এখানে কন্টিনিউয়াসলি হতে থাকে, সো we can do a audit very easily এবং we can do 2 cycle 3 cycle of audit, এবং আমরা যত সাইকেল করব আমাদের স্কোর তত বাড়তে থাকবে। এবং সার্জিক্যাল পোর্টফোলিও আমাদের একদম ভেরি আর্লি স্টেজ থেকে বিল্ড আপ করা উচিত। তার মানে হচ্ছে আমি বলছি যে আমরা যে বাংলাদেশে আমরা অনেক লোকাল প্রেজেন্টেশন করে থাকি, জার্নাল প্রেজেন্টেশন করি, কেস প্রেজেন্টেশন করি, এগুলির একটা ফিডব্যাক বা ওই স্লাইড গুলো রেখে দেওয়া, বা যখন নাকি আমরা প্লেসমেন্ট শেষ হবো, জাস্ট গেট এ সিগনেচার ফ্রম ইয়োর হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে আমি এই প্রেজেন্টেশনটা অমুক দিনে করেছি এবং আমার টার্গেট অডিয়েন্স ছিল এরা, হ্যাঁ, এবং he did a really outstanding presentation and I'm really happy. এরকম জাস্ট একটা লেখা নিয়ে যদি একটা এভিডেন্স রেখে দেওয়া যায়, that's good, হ্যাঁ। আর হচ্ছে তারপরে আমরা যে কেস গুলা করছি, however it doesn't matter if it is skin stitch অথবা a big Whipple's procedure, আমরা যদি একটা সার্জিক্যাল পোর্টফোলিও প্রথম থেকে মেনটেন করি, নর্মালি দেখা যায় একটা এক্সেল স্প্রেডশিটে যদি আমরা জাস্ট পেশেন্টের এজ, কি প্রসিজিওর এবং কমপ্লিকেশন এবং হোয়াট ইজ ইউর রোল, তুমি আমরা কি কি করেছি, এগুলো যদি লেখে একটা সিগনেচার নিয়ে আসা যায়, দ্যাট ওয়ার্কস অ্যাজ এর এভিডেন্স, হ্যাঁ। এবং আই ক্যান সে যে বাংলাদেশের এভিডেন্স কিন্তু দিস আর অ্যাকসেপ্টেড হিয়ার, এবং অনেকেই বলে যারা বাংলাদেশের ট্রেনিং কাউন্ট করে না, নো দ্যাটস নট ট্রু। ইফ ইউ ক্যান শো যে ইউ হ্যাভ ডান দিস and someone has seen it এবং certified it, it is accepted. So that's a very good big advantage, I must say. And also I'm last point of the regular documentation, feedback, and of the consultant and registrar, like the same thing. Just একটা লেটার লিখে নিয়ে আসা, বা আমরা যে কেস গুলো করেছি যে হ্যাঁ ঠিক আছে সে এতগুলা কেস করেছে, he did good, he did bad, whatever, but at least the evidence, that's always good. Right. So the surgical specialty training pathway, how can we be a consultant surgeon in UK? So there you have to have a specialist registration to become a consultant in UK. It's in every specialty, whether you're a GP or if you're not GP, whatever,
you need a specialist registration in GMC. A specialist registration you need to go through, you can go through in 3 ways. Such as CCT, that is a certificate of completion of training. This is a core training jeta, just a run through pathway je amra ST1 থেকে ST6 পর্যন্ত অথবা core training করলাম 2 বছর, তারপরে ST3 থেকে specialty training 3 থেকে ST7 পর্যন্ত করলাম. So that is a completely approved GMC training. So that is called CCT. আচ্ছা, second হচ্ছে Caesar CCT. It's not an alternate route, so এটা হচ্ছে part of you do your training in UK, the part of is other in other countries. So like কেউ যদি MRCS করে আছে এবং 3 বছর পরে আসে, সে হয়তো বাংলাদেশ থেকে কিছু কাজ করলো এবং we can get a competency signed off যে ঠিক আছে সে basic surgical step গুলো পারে বা basic surgical procedure গুলো পারে. Now he can go into specialty. So he can go or she can go through ST3 route, that is a specialty training year 3 route. এবং year 3 থেকে শুরু করে year 6 পর্যন্ত কমপ্লিট করবে. So part of their training is in UK GMC certified, and part of them is outside UK or GMC other than GMC. So that is called Caesar CP, and I talked to Caesar CESR. So সেটা হচ্ছে যে কোনো formulated training pathway থেকে না, কিন্তু ট্রেনিং এর জন্য যা যা লাগে, যে রিকোয়ারমেন্টস লাগে, they complete it, এবং in the end আমরা GMC কে সাবমিট করলাম যে হ্যাঁ আমাদের all this competition, these are all piled up, আমাদের কাছে সব আছে, and I think I'm ready to get a specialist registration. So তখন GMC will award you a specialist registration as a CESR. Okay, so the certificate of I think specialty certification to enter in specialist registration, something like that. So আমরা যখন specialist registration পেয়ে যাব, then only we can apply for a consultant job. So student becomes consultant, then they become full consultant. That's a different topic, right? So এটা হচ্ছে যে আমি একটা উদাহরণ দেখাচ্ছি যে এখানে কি করে মেডিকেল স্টুডেন্টরা। ওরা মেডিকেল ডিগ্রি পড়ে ফাউন্ডেশন ইয়ার 1 আর ফাউন্ডেশন ইয়ার 2, যেটা নাকি আমাদের ইন্টার্নশিপের ইকুইভ্যালেন্ট, বাট ওরা 1.5 বছর করে, আমরা 1 বছর করি। হ্যাঁ, সো এবং তারপরে তারা ঢুকে কোর ট্রেনিং এ, দ্যাট ইজ CT1 অর 2 আর ST1 অর 2। এখন যেটা রান থ্রু প্রোগ্রাম বলে, যে কোর ট্রেনিং যেটা, সেটা হচ্ছে বেসিক জেনারেল সার্জিক্যাল উইথ মাল্টি স্পেশালিটি ট্রেনিং। কিন্তু যদি ST1 অর 2 রুট, ST1 রুট হয়, সেটাকে বলে রান থ্রু প্রোগ্রাম। এখানে যেটা হয় যে সবাই স্পেশালিটি, মানে কেউ হেপাটোবিলিয়ারি সার্জারি করবে অথবা কার্ডিওথোরাসিক সার্জারি করবে, they become ST1 in cardiothoracic surgery or hepatobiliary surgery, এবং eventually ওরা ST7 এ গিয়ে ওদেরকে আলাদা করে কোনো ডিনারি চেঞ্জ করতে হবে না, ওদের কোনো পোস্ট চেঞ্জ করতে হবে না, they will be on the same ডিনারি, same university. So that is the specialist training route, ST1 route, run through route. So যখন নাকি ST3 গ্রেডে যায়, তখন তারা রেজিস্ট্রার হয়, and that's a very vital post in NHS, because it's a very responsible post. Even consultant relies on you. I mean, this is the best time to get training. Basically, all the training programs are directed towards registrars mainly. এবং এখানে রেজিস্ট্রার রাউন্ড লিড করে, এখানে রেজিস্ট্রাররা ক্লিনিক করে, এখানে রেজিস্ট্রার রেফারেল দেয়, এখানে রেজিস্ট্রাররা ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করে। Okay, so the main aim of this 3 or 4 years is to সবাইকে ট্রেন করা to become a full-fledged surgeon and consultant. So this is a very structured training program, এবং এখানে এভরিথিং, একটা ট্রেনিং প্রোগ্রাম ডিরেক্টর থাকে, সুপারভাইজার থাকে, তারাই ওভার দি টাইম গাইড করে যে what to do, what not to do, how should you improve your portfolio, what else you need to do. So that's why আমি বলছি যে যারা নাকি এখানে ইউকেতে আসার প্ল্যান করছে, they should aim this to get into surgical training. এবং it is not impossible. আমি এখানে অনেকে বলে যে বাংলাদেশ থেকে এসে এখানে ট্রেনিং পাওয়া সম্ভব না, ট্রেনিং পোস্টে ঢোকা সম্ভব না। Well, I can give you at least 15 to 20 examples আমার নিজের পরিচিত, এবং আরো অনেকেই আছে, they got into training এবং তারা they scored really high because তারা এই প্রথম আসার পরে যে রুটে এসেছে, তারা they took their time,
they built up their portfolio and they applied and they scored really high. Okay, so this is not difficult, this is not impossible, this is very much possible. Okay, another pictogram যে কিভাবে the training system run here. The প্রথম medical school 5 থেকে 6 বছর, তারপর 2 বছর foundation year, তারপরে core training. It's not 3 years. Medicine is 3 year. I am 1, 2, and 3, but surgical is still 2 বছর. Higher training, surgical is slightly longer, 4 to 5 years. Okay, and then we get specialist registration, then Caesar, and then consultant. এটা তো আমি অলরেডি ডিসকাস করেছি, ইটস প্রিটি মাচ দ্য সেম যেটা আমি ডিসকাস করেছি। পার্ট অফ ইউ মানে আমরা আমাদের ফাউন্ডেশন ইউনিভার্সিটি বাংলাদেশে করলাম বা যে দেশে করলাম, পার্ট অফ দ্য ট্রেনিং কোর ট্রেনিং যেটা ইয়ার 1 and 2 আমরা হয়তো অন্য এক জায়গায় করেছি অথবা কোনো একটা জব করেছি, দেন উই গেট এ ক্রেস্ট ফর্ম সাইন্ড আউট, দ্যাট ইজ সার্টিফিকেট অফ রেডিনেস টু এন্টার ইনটু স্পেশালিটি ট্রেনিং। এটা একটা ফর্ম আছে, যে কোনো কনসালটেন্টের আন্ডারে যদি আমরা 3 মাস কাজ করি এবং ইফ দে আর হ্যাপি দে ক্যান সাইন আস অফ। এবং অলসো ইউ মাস্ট হ্যাভ এন MRCS টু গেট ইনটু দ্য final year registrar training, যেটা নাকি higher specialty surgical training, so it can take up to 6 years, ST3 to ST8. And of course, in the end, for any route, you have to pass the FRCS examination. At a shock specialty, FRCS examination, so we have to pass that fellowship exam. Otherwise, we cannot apply for the specialist training. Okay. Eta hoche Caesar route, CESR, যেটা নাকি you do everything, but as a non-training. And you gather all the evidences, এবং আমরা in the end, of course you have to pass FRCS, এবং in the end আমরা সবকিছু সাবমিট করলাম এবং GMC will give us a registration as a specialist. এটা হচ্ছে 2021 সালের একটা ট্রেনিং রেশিও। I will not go into details, এটা জাস্ট দেখানোর জন্য যে কম্পিটিশন রেশিওটা কিরকম, even though কয়েকটা নাম্বার is very horrifying, but এগুলি আসলে চিন্তার বিষয় না। চিন্তার বিষয় হচ্ছে we need to focus on our own portfolio, not on others. Okay, আচ্ছা, so আমার কাছে মনে হয় আমি এখন যে স্লাইডগুলো দেখাবো, these are really important to structure our plan. আচ্ছা, এর পর্যন্ত কারো কি কোনো কনফিউশন বা কোশ্চেন আছে মুনিরা? তেমন নেই, তবে একটা প্রশ্ন পেয়েছি, একজনের মেডিকেল নেম চেঞ্জ হয়েছে, এখন সেই মেডিকেলের হচ্ছে যদি ওরা কিভাবে অ্যাপ্লাই করবে জিনিসটা, ধরেন আগে এক নামে ছিল, ওরা এক নামে হচ্ছে ডিএমসি থেকে ওটা অ্যাপ্লাই মানে হচ্ছে রিকগনাইজ ছিল, এখন নাম চেঞ্জ হয়ে গেছে, এখন সে কি ওই মেডিকেলের স্টুডেন্ট হয়ে কি সে অ্যাপ্লাই করতে পারবে? আমার মনে হয় এটা কোনো অসুবিধা না। তো আমরা যদি সে যদি ঢাকা ইউনিভার্সিটি বা রেসপেক্টেড ইউনিভার্সিটি থেকে একটা লেটার দেখাতে পারে যে হ্যাঁ এই মেডিকেল কলেজটা এই নামে ছিল বাট দে হ্যাভ চেঞ্জ দেয়ার নেম বিকজ ইউনিভার্সিটিটা চেঞ্জ স্টুডেন্ট এই প্রশ্নটা করেছেন। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না, বিকজ আমরা তো অ্যাপ্লাই করব আফটার উই গেট ইউনিভার্সিটি সার্টিফিকেট, তাই না? আমরা যদি ইউনিভার্সিটি থেকে একটা লেখা নিয়ে আসতে পারি যে আমার মেডিকেল কলেজের নাম এটা ছিল, এখন এটা হয়েছে, হ্যাঁ, আই ডোন্ট থিংক দ্যাট শুড বি আ প্রবলেম। ওকে, আপনি ক্যারি করেন, আর কোনো প্রশ্ন আমি সেভাবে পাইনি। ওকে, শিওর, থ্যাংক ইউ। আচ্ছা, সো এই স্লাইডগুলো হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, দ্যাট ইজ যখন নাকি এখানে ট্রেনিং এর জন্য কেউ অ্যাপ্লাই করে তাদেরকে একটা স্কোর করতে হয়। সো এই স্কোর ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আর যেটা বলছি, যার যত স্কোর আসবে তার ট্রেনিং পাওয়ার পসিবিলিটি তত বেশি। আমরা যেমন এই কোর্সগুলো, এই ইনিশিয়াল ট্রেনিং যেটা আমরা এফসিপিএস পার্ট 1 বলি বা এমএস বলি, আমরা ইটস টোটালি রিটেন বেসড, বাট এখানে ইফ ইউ ক্যান সি ইটস নট রিটেন বেসড, ইনফ্যাক্ট এখানে দেয়ার ইজ নাথিং ফর রিটেন। হ্যাঁ, এখানে কোনো ডিরেক্ট অ্যাসেসমেন্টের কিছু নাই। দ্য অ্যাসেসমেন্ট ইজ হোয়াট ইউ হ্যাভ ডান অ্যাজ এ ডক্টর, what you have done as a trainee, and as a how good you are in managing, how organized you are, এবং তুমি কতটুকু এভিডেন্স দেখাতে পারছো। সো ফার্স্ট এখানে দেখলাম যে MRCS
plays a very vital role. So this assessment যেটা আমি দেখাচ্ছি যে স্কোরটা এটা হচ্ছে aiming for কোড ট্রেনিং 1 অথবা ST 1 or 2 রুটের জন্য হ্যাঁ সো এখানে আমি এই স্লাইডের নিচেও একটা লিংক দিয়েছি এই লিংকটা থেকে দেখা যাবে যে সেলফ অ্যাসেসমেন্ট গাইড ফর ক্যান্ডিডেটস যে ওখানে আরো অনেক টিপস এন্ড ট্রিক্স দেয়া আছে যে কিভাবে we can enrich our portfolio and get into the training number আচ্ছা সো আমি এটা খুব ব্রিফলি যাব খুব তাড়াতাড়ি যাব বিকজ এখানে অত বেশি কথা বলার কিছু নেই আমি অলরেডি অনেক কিছু ডিসকাস করে ফেলেছি বাট you can see MRCS if you have full MRCS you get 3 point which is the highest okay আচ্ছা আমার স্লাইড আচ্ছা এগোচ্ছে রাইট ওকে নেক্সট হচ্ছে অ্যাটেন্ডেন্স ইন সার্জিক্যাল কোর্সেস আচ্ছা এখানে যদি early stages 2 or more surgical course if you attend you score the highest 4 okay so last time I got the list dibo ki surgical courses kora jay so these are another thing তারপরে involvement in surgical experience that is the portfolio so that's why আমি বললাম যে I emphasize যে আমরা বাংলাদেশে যতগুলা সার্জারিতে স্ক্রাব কোর্স করেছি বা whatever procedure we have done এখানে সবাই if you look carefully the top one the involvement in 15 cases or more so this involvement could be anything so open-ended question then open-ended point যে আমি কিছুক্ষণ আমি just দাঁড়াইছিলাম just Morris doesn't matter it still count as one case that I was involved in that case so আমরা যদি এই যে ইন্টার্নশিপে তো একটা পোর্টফোলিও আছে আমরা এটা রেখে দিব then আমরা in our job or our training এ আমরা যে কেসে আমরা দাঁড়াচ্ছি আমরা যদি সবগুলোর একটা লিস্ট রাখি প্লাস একটা ফিডব্যাক from the respected consultant or the registrar অথবা CA হ্যাঁ যে হ্যাঁ ও এই কেসে দাঁড়িয়েছে ও এই কাজটা করেছে ইটস a formative feedback আমাদের এখানে একটা formative feedback portfolio আছে যেটা বলে ISCP all the trainees and non-trainees they follow it এবং আমরা অনেক ফিডব্যাক ফর্ম অনলাইনে পাঠাই সো এটা ইলেকট্রনিক্যালি আমাদের সেভ থাকে বাট যেহেতু আনফরচুনেটলি বাংলাদেশে এরকম এখনো কিছু হয় নাই সো আমাদের এটা ম্যানুয়ালি রাখতে হবে হ্যাঁ সো এই জন্য আমার মনে হয় এই যে 15 cases or more আমরা যদি অ্যাড করতে পারি এবং আমরা যদি এটা যদি শো করতে পারি যে না এরা আমি এই কেসগুলোতে ইনভলভ ইট ইজ কাউন্টেড আর তারপরে অফকোর্স আমরা যখন ইউকেতে আসবো ইউকেতে কাজ শুরু করবো উই উইল হ্যাভ এ ইলেকট্রনিক পোর্টফোলিও উইল হ্যাভ এ ইলেকট্রনিক ফিডব্যাক ফরম্যাট ওগুলো আমরা অলওয়েজ ফিল আপ করতে পারবো and we can show it as evidence so if you involve in 15 or more you get 3 highest mark okay then completion of a surgical tester so surgical tester হচ্ছে যে এমন একটা স্পেশালিটি যেটাতে আমি আগে কোনোদিন কাজ করিনি আচ্ছা এখন it's very easy to get a certificate from Bangladesh even আমরা যদি say for like someone is working in general surgery কিন্তু আমি যদি দেখালাম যে আমি 2 সপ্তাহ জন্য আমি কার্ডিয়াক সার্জারিতে বা নিউরো সার্জারিতে বা প্লাস্টিক সার্জারিতে আমি জাস্ট অবজারভারশিপ করেছি হ্যাঁ সো ইউ গেট 3 পয়েন্ট হিয়ার হ্যাঁ এবং এখানে রিফ্লেকশন রিকোয়ার্ড দ্যাট মিন্স লাইক তুমি আমি এখান থেকে কি শিখেছি মেইনলি হোয়াট কেসেস আই হ্যাভ সিন হোয়াট আর দ্য ডিফারেন্ট থিং দ্যাট দে হ্যাভ ডান কম্পেয়ারিং টু আওয়ার স্পেশালিটি এবং আমার এখান থেকে আমি কি টেক হোম মেসেজটা পেলাম হ্যাঁ আমি কি ইন্টারেস্টেড হলাম এই স্পেশালিটিতে কাজ করার জন্য নাকি সো দ্যাট ইজ আ সার্জিক্যাল টেস্টার উই ক্যান ডু ইট it could be unpaid it could be a paid job doesn't matter but as long as we have evidence যে আমরা যদি পাস if you can see যে 5 দিনের বেশি কাজ করলে স্কোর হাইয়েস্ট সো দ্যাটস ইজি 3 পয়েন্ট তারপরে একটা সার্জিক্যাল ইলেকটিভ হচ্ছে এখানে ওরা মেডিকেল স্টুডেন্টরা ওরা ইলেকটিভ প্লেসমেন্ট করে different specialty-তে যে দেখার জন্য but as part of your curriculum as well আমার কাছে মনে হয় আমি এটা রেডি করি বাট আমার কাছে মনে হয় আমরা যে ব্লক প্লেসমেন্ট গুলো করি আমরা যদি এইটা লিখে নেই যে ঠিক আছে আমার ব্লক প্লেসমেন্টে আমরা এই জিনিসটা করেছি আমরা নিউরোসার্জারিতে কাজ করেছি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ that could work as a evidence অলসো এখানে যেটা করে অনেকে যে ফ্ল্যাপ 2 পরীক্ষা দেওয়ার পরে অনেকে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করে এখন যদি এই ফ্ল্যাপ 2 পরে
কেউ যদি জেনারেল সার্জারিতে বা যদি প্লাস্টিক সার্জারিতে একটা প্লেসমেন্ট করলো যে 3 সপ্তাহের একটা ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট, I think you can still sell it as a surgical elective, যেটা আমি ইলেকটিভ দিয়ে চুজ করেছিলাম এটা দেখার জন্য, হ্যাঁ, to gain experience. That also shows your interest for surgery, right? And these are the surgical courses. আমি যেটা বলেছি যে basic surgical skill, and the start course, ATLS, সার্জিক্যাল স্কিলস ফর সার্জন, এগুলো অনেক লিস্ট আছে, এগুলো শুরু করলে শেষ হবে না। তবে এগুলো রয়্যাল কলেজ অফ সার্জনস এরা মোস্টলি এই ট্রেনিং গুলো কন্ডাক্ট করে। তো এইসব কোর্স যদি 2 or 3 if you do, you get the highest point, as you can see. So it's not difficult, but it's expensive, I must say, কারণ একটা কোর্স এখানে 700-800 পাউন্ড, but I think it's a worthy spend, কারণ in the end you get a certification from the Royal College, এবং this will be counted in your portfolio when you apply. So there are other things that are like a portfolio that you can show it in your CV, and that can show your interest for the specialty. যেমন এখানে আমরা অনেক ক্লিনিক্যাল অডিট করি, আমরা এটা বলছি, তারপরে আমরা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট করি। সো ক্লিনিক্যাল অডিট এটা it could be another discussion, তবে ক্লিনিক্যাল অডিট ইন ব্রিফলি যে হসপিটালে যদি কোনো কিছু মনে হচ্ছে যে ঠিক না এবং হসপিটাল পলিসি কি এটার সাথে কম্পেয়ার করে আমরা we can assess সে কতটুকু ডেভিয়েট প্র্যাকটিস এবং আমরা এটা কিভাবে ইমপ্রুভ করতে পারি। We just assess, data show করি, we present it, and that's the audit done. And we just recommend something, you act on it, and then again you do it. That's a re-audit. So that's a full cycle audit. আচ্ছা, তারপরে এখানে অনেক রকম প্রেজেন্টেশন হয়, ওরাল এন্ড পোস্টার প্রেজেন্টেশন। আমার মনে হয় the best time to do this type of presentation হচ্ছে either final year medical অথবা ইন্টার্নশিপের সময়, বিকজ এই সময় এই প্রেজেন্টেশন গুলা এখন বাংলাদেশে অনেক ফ্রিকুয়েন্টলি অনেক কনফারেন্স হচ্ছে, অনেক স্পেশালিটি যেমন মেডিকন, দেন হচ্ছে প্লাস্টিকন, আর অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, সো এইসব জায়গায় যদি আমাদের যে কোনো একটা পোস্টার মিনস একটা কেস, একটা আনইউজুয়াল আমরা কেস পেলাম, we can present it as a poster or we can present it as a oral presentation. So I would suggest এগুলোর জন্য you talk to your professor, because they know এখানে কোথায় কি হচ্ছে, কিভাবে হচ্ছে এবং কি কি করা যায়, because তার নামও যাবে, he will have a feather on his cap as well. So দুজনেরই win-win, nothing to lose. Publications is difficult, তবে এটা যদি করা যায়, কেস প্রেজেন্টেশন, বা কেস রিপোর্টিং, লিটারেচার রিভিউ, এগুলো অনেক রকম করা যায়, বাট ইটস নট এ ম্যান্ডেটরি। ইউকেতে এসেও এটা করা যাবে, এটা কোনো ব্যাপার না। Like I'm doing now, teaching, it will count as a score. You can do any teaching. I think Axis Medical is an excellent platform to show your teaching evidence. You talk about any topics, you can get a certificate. আমি আবার বলতেছি যে everything must have a evidence whatever you show. So আমি বাংলাদেশে যা করি বা বাংলাদেশের বাইরে যা করি সবকিছু যদি এভিডেন্স থাকে, everything is counted. So আমার মনে হয় that's an easy catch. তারপরে রিসার্চ, এটা ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, কারণ এখানে অনেকে পিএইচডি করে তারপর মেডিসিনে ঢুকে, সো দ্যাট কুড বি আনাদার থিং। ট্রেনিং কোর্সেস, যেটা আমরা ডিসকাস করলাম, বাংলাদেশেও এখন এথিকন থেকে বেসিক সার্জিক্যাল স্কিল কোর্স হয়, তারপর অর্থোপেডিক্স থেকে ট্রমাস কোর্স হয়। হ্যাঁ, তো প্লাস্টিক সার্জারির অনেকগুলো কোর্স আছে, মাইক্রোভাস্কুলার কোর্স আছে, এগুলো যদি সার্টিফিকেট, দ্যাট ইজ গুড এনাফ। তারপরে রয়্যাল কলেজের কোর্স করতে পারলে তো সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড প্রাইজেস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস থিং, তবে যদি পাওয়া যায় দ্যাটস গুড, বাট এখানে এসেও করা যায়। আচ্ছা, এক্সপিরিয়েন্স ইন দ্য কমিউনিটি স্পেশালিটি, দ্যাট মিনস আমরা যদি কোনো হেলথ ক্যাম্প করি বা স্পেশালিটি, আই ক্যাম্প করে অনেকে, এগুলো যদি আমরা দেখাতে পারি, ইটস জাস্ট এক্সট্রা কারিকুলার স্টাফ, আমরা এটা দেখা যায়। ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ স্কিল, আচ্ছা, আমরা যদি কোনো কোর্স কন্ডাক্ট করি বা কোনো কিছু অর্গানাইজ করলাম এবং এটারও যদি একটা এভিডেন্স থাকে, দ্যাট কাউন্ট অ্যাজ ইয়ার লিডারশিপ স্কিল। হ্যাঁ, সো দিস আর ভেরি মাচ হেল্পফুল থিংস।
এবং এটার জন্য ইউকেতে আসা লাগবে না, ইউকেতে আসার অনেক আগে থেকেই এগুলো প্রিপেয়ার করা যায়, সো দ্যাটস গুড থিং। আচ্ছা, অলরাইট মুনিরা, এর মধ্যে আর কোনো কোশ্চেন আছে বিফোর আই মুভ অন টু দ্য নেক্সট ওয়ান? না ভাই, আমরা আর কোনো কোশ্চেন পাইনি, আপনি ক্যারি অন করুন, সমস্যা নেই। Sure, sure. কোশ্চেন পেলে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। Yes, okay, thank you. Right, so moving on to the next one. So what are the myths to work in UK? আচ্ছা, so যেটা বলছি যে আমি আসার আগে আমি অনেক রকম কথা শুনেছি যে না তুমি কেন যাচ্ছ। So this is my picture, in fact. আমি যখন আসলাম, I was really down, really depressed because I left my family back. So they will never let me touch any patient. They will not train me. আমি কিভাবে অ্যাডজাস্ট করবো নেসেসারি ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট সিস্টেমের সাথে। আমি মানে আমার টাইম খামাখাই নষ্ট করতেছি, আমি তো দেশেই ভালো ছিলাম, আমার এখানে কোনো লাভ হচ্ছে না, জাস্ট ওয়েস্টিং মাই লাইফ এন্ড টাইম। এবং আমি এখানে দেখছি এই কম্পারিজনটা আসবে বিকজ আমরা অনেক ডিফারেন্টলি পড়াশোনা করি আর এখানে অনেক ডিফারেন্ট ওয়েতে পড়াশোনা হয়। হ্যাঁ, সো আমার কাছে মনে হচ্ছিল যে আই থিঙ্ক দে নো way better, way a lot better than me. তারপরে আমি কখনোই হয়তো ইউকেতে কোনো ট্রেডিং সিস্টেমে ঢুকতে পারবো না, অ্যান্ড আমার মনে হয় আমি দেশেই ভালো ছিলাম, মানে আমার মা বাবা আমার সবকিছু ওখানে রেখে আসে। আই ওয়াজ হ্যাপি সোল দেয়ার, আমি কেন এখানে আসলাম। হ্যাঁ, এবং লিভিং কস্ট ইজ ভেরি হাই ইন ইউকে। হ্যাঁ, ইজ ওয়ান অফ দ্য লন্ডন ইজ ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ কান্ট্রি সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। সো আমি কিভাবে আমার ফ্যামিলি কস্ট বেয়ার করবো, আই মিস মাই ফ্যামিলি। এবং আমি তো অন্য একটা কালচার থেকে আসছি। হ্যাঁ, আমার এখানে কি লাভ হবে, কি হচ্ছে আমি নো। এবং আই ওয়াজ অলরেডি ম্যারিড, বাট কেউ যদি বলে আল্লাহ আমার তো বিয়ে হবে। হ্যাঁ, সো কি হবে, রাইট? সো এখানে আমি একটা ছবি দেখাচ্ছি। So it's a very famous meme in Facebook. So just look at this guy circled. Look at the next picture. It's very different. So তার মানে হচ্ছে যে we should not believe what we don't see properly, right? We should not believe without investigating ourselves. And I'm just the doctor channel completely changed, I guess. So the scenario is pretty much like same. You just have to try, you have to be brave, এবং you need to crack on. So the motto was, you should stay focused, you should work on your portfolio, এবং improve your surgical skill. That means like you go to theater, you work on your surgical courses and all those. এবং don't think about অন্যরা কি করতেছে. I think it's not only about in UK, in your life. মানুষ কি করতেছে এটা দেখে যদি if I get depressed, আমার তখন আমার টাইম নষ্ট হচ্ছে, তাই না? এবং UK is a wonderful country, it's a very friendly country. You make new friends, you go to places, just cheer up, just chill, like Olaf. And there are people you'll find they're always ready to help you. So you can ask help anytime you need, career-wise, non-career-wise, whatever. People are here to help. That's like basic nature here, at least. So আমার মনে হয় যে এখানে ভয় পাওয়ার কিছু নাই. You just need to set your goal and you just work and soar at that. এবং success will come eventually. Right. So now the $1 million question: how much money does a surgeon make, especially in UK? So surgical profession is one of the highest paid profession, but bear in mind, initially the scenario is not like this, because it's a very highly demanding specialty. If you go into further specialty like cardiothoracic, neurosurgery, transplant, right? So the learning curve is high, and you have to spend a lot of time to get that competency. So it's a very big privilege for us to touch human body, and you can are quite a professional about I have run a knife on someone, except for murderers. No, we fix human, we fix people, and that's a big honor because they are trust for they're giving you life and they're giving away everything. এবং education, of course, you must need it. If you don't learn, you are blind. You cannot
you cannot work as a surgeon because you need knowledge of medicine, you need knowledge of surgery, anatomy, and you need to be a good leader in the theater because you are the captain of that boat when you are operating. And when something goes wrong, you have to tackle it. So you need to have that competency with proper education courses and trainings, right? It's a continuous evolving specialty. So we need to learn new technique. We need to learn the outcomes, whatever happening in the rest of the world. Just our center ki hocche eta dekhle hobe na. That's why you need to read a lot of international papers. Otherwise, আমাদের ধারণাই থাকবে না যে where world is going and where we are going. Okay. এবং examination তো আছে, you need to pass MRCS, you need to pass FRCS. If you can do PhD, that's even better. এবং you have to be on call 24/7, 365 days for the rest of your life, almost. Okay, so you have to show that much of dedication and readiness to sacrifice, and you have to bear all this stress to become a surgeon. Pay is initially not that high in UK. As an entry level for trainee 1 or 2, they earn less than 60,000. That means, well, the basic is the picture is even lower. The 35,000 per year, not in a month. Okay, but eventually, as you progress, your salary goes high and high. But there's a salary cap in UK. The maximum as a surgeon you can earn is 160,000 a year of pound. But then again, once you hit 100,000, tax comes in more, so you have to pay 55% tax. Okay, so basically it's not that much, but yeah, it's a surgical specialty, it's a cool specialty. It's another picture, entry level থেকে experience হলে আমাদের salary shifting কিরকম হয় and how much we earn over the time. আর এটা এত ডিটেইলস যাওয়ার কিছু নেই, আমি জাস্ট এটা দিয়েছি যে কেউ যদি দেখতে চায় যে আমি যে স্টেজে যদি ফাউন্ডেশন স্টেজে ঢুকি বা registrar stage ঢুকি, how much will I earn? Okay, so you can see in different parts of United Kingdom কে কোথায় কিভাবে earn করে. Salary is pretty much the same, but it's not that high. But once you become a consultant, there's a massive shift. Okay, and there's another thing. And additionally, what happens on top of Anjita Dakhalam, we can have out of our allowance. That means we have to do night, we have to do weekend on call. Egude add hoy. And also there are opportunity for locums. That means the rota te kono gap thake, you can work and they can pay you on a higher rate. Okay, that's an additional to your work, and you are allowed to do it. There's no obligation to that. Now deduction ki hoy, well, we have to pay tax, that's as payee, the national insurance pay korte hoy, and also you can pay an NHS pension that takes about like 13% of your basic salary. But that's a good investment because when you retire after 65, you can get a big chunk of money back. And it's a very short, very brief idea. YouTube are অনেক video আছে. If you go through in YouTube, you can find a lot of UK expenditure video like. There are a few things to consider if someone is coming here planning to come with a family. The house rent is a very high, but তার সাথে energy bill, council tax, transport, তারপরে weekend খরচ, খাওয়া দাওয়া এগুলি আছে, সেগুলি add হতেই থাকবে. So in summary, it is very much possible to become a surgeon in UK. It's not impossible. অনেক consultant surgeon বাংলাদেশে আছে এবং অনেকে growing surgeon আছে এবং অনেকে নতুন সার্জারিতে ঢুকছে, training non-training সবাই আছে। এবং the main idea is to stay focused, right? You can never lose your focus. It's a very depressing specialty. Even in a different country and different culture, it could be very, very appalling যে আমি কি করতেছি, কি হচ্ছে, আমার তো কিছু হবে না, right? But the caveat is that we are surgeons, we are strong, we have to be mentally strong, right? So we need to stay focused. And think carefully, of course, যে আমরা কি mental, physical and financial stressটা নিতে পারবো কিনা, ready হচ্ছে কিনা, because you don't work to work. You work for your family, you work for yourself, and you work for your life, right? So your major part of your life should be dedicated for the family.
So এটাকে ব্যালেন্স করতে হবে, কিন্তু that becomes the job even more challenging, especially if you have kids, এবং because মানে আরো অনেক রেসপন্সিবিলিটি আসে, এবং your parental responsibility goes above everything. So we have to think carefully, is this the right thing for you to do? But it's a very nice thing to do, right? And also আমি যেটা বললাম যে যারা নাকি এখানে আসার চিন্তা করছে, they should start working on their portfolio from the day one of internship, আমি বলবো না, but internship শেষ করার পরে you should not waste too long to build up your portfolio. একটা structured portfolio করতে খুব একটা সময় লাগে না, কিন্তু এগুলো যদি আমরা না করে আসি, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। যেটা হচ্ছে যে আমি প্রথমেই যেটা বলেছি যে যখন নাকি when you place your CV, it's a mirror of yourself. হ্যাঁ, সো আমি কতটুকু অর্গানাইজড, আমি কতটুকু মানে সাকসেসফুল অ্যাজ এ লিডার অন অর্গানাইজেশন, এবং it shows, it tells a lot of things. So এই জন্য আমি যদি একটা structured portfolio, আমি যদি প্রথম থেকে আমি job apply করে দেখাবে, okay, I have done these courses, I have conducted these courses, আমি এই এদেরকে এখানে মেডিকেল স্টুডেন্ট পড়াই, আমি এখানে আমি কোর্স করেছি, আমি এই examination পাস করেছি, হ্যাঁ, so it tells a lot about you, এবং এটা definitely the impression goes above the sky. So I think we should start work on a portfolio. This is the most important bit. এবং ইউকেতে আসলে you should aim to get a national training number, এবং which is not impossible, right? এবং ট্রেনিং নাম্বার পোস্ট এখন বাড়ছে, এবং you have to stay open minded in a sense যে you have to accept the criticism, you have to take the glory at the same time. Okay, so stay open minded, এবং you should, it's not should, you must help each other, otherwise you know, a ship runs nicely with the whole crew, not only by the captain, right? So it's a teamwork, এবং we should help our brothers and sisters, right? So দেখা যাবে যে আমরাও কারো হেল্প পেয়েছি, and we're grateful, and we should carry on the message, the legacy to the next generation. Okay? This is human nature. And always ask for help and guidance. ইউকেতে আসলে না আসলে বা আসার আগে, if there's any concern, there are people to help you, there are people around always, so never hesitate to ask help. Okay, and if anyone needs to contact me, this is my email address. I'm happy to share my experience, views, and ideas with anyone who is interested. So I think we are at the end of my presentation, Munira. So any question or any concern or any queries or suggestions? হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর করে স্লাইড গুলো উপস্থাপন করেছেন। কিন্তু আমি কিছু পার্সোনালি কিছু কোশ্চেন রেখেছি, আমি করবো কোশ্চেন গুলো। প্লিজ। একচুয়ালি দেখা যাচ্ছে যে আমার কোশ্চেন গুলো অলরেডি আপনি ম্যাক্সিমামই হচ্ছে কভার করে গেছেন, তো যেই কোশ্চেন গুলো বাকি আছে আমি সেগুলো করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, শিওর, প্লিজ গো অ্যাহেড। আচ্ছা ভাইয়া, ভিসা নিয়ে কি কি হচ্ছে আপনাকে প্রবলেম ফেস করতে হয়েছে, বা আপনি বাংলাদেশ থেকে যখন গিয়েছেন তখন আপনাকে কি কি ডকুমেন্টস শো করতে হয়েছে? আপনি কি আগে ফ্লাগ ওইটি সবকিছু রেডি করেছেন, নাকি আগে ভিসা, মানে কিভাবে জিনিসগুলো গুছিয়েছেন একটু যদি বলতেন। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ভেরি ব্রিফলি বলি আমার জার্নি টু ইউকে ফ্রম বাংলাদেশ, ফ্রম শাহজালাল এয়ারপোর্ট থেকে পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, তো আমি MBBS করেছি বাংলাদেশ মেডিকেল থেকে। হ্যাঁ, তো আমি 2013-তে আমি ইন্টার্নশিপ শেষ করি। হ্যাঁ, তারপর 14-তে আমি FCPS পারফর্ম করে আমি FCPS ট্রেনিং এ ঢুকি, এবং আমি 1.5 বছর ট্রেনিং করি। তারপরে আমি MS রেসিডেন্সিতে আমি ঢুকি কার্ডিওথোরাসিক সার্জারিতে। আচ্ছা, তারপরে দেন ইন দ্য মিন টাইম আমি MRCS পার্টে কমপ্লিট করি। তারপরে MRCS পার্টে কমপ্লিট করার পরে, এবং তারপরে আমি বললাম যে না, ঠিক আছে, there are a few issues. I decided, আমার ওয়াইফের সাথে আমি ডিসকাস করলাম, আমার ওয়াইফও তখন অলরেডি প্ল্যান দিয়ে ফেলছে। আমার 2টা মেয়ে, আমার বড় মেয়েটা হয়েছে। দেন উই ডিসাইডেড, ওকে, না, উই শুড গেট বেটার ট্রেনিং, বিকজ আমরা যেহেতু প্ল্যান করেছে, আমি MRCS করেছি, সো আই থিঙ্ক উই হ্যাভ এ বেটার অপরচুনিটি টু গেট ট্রেইনড। তো এই জন্য আমি MRCS পার্ট বিটা কমপ্লিট করি। সো পার্ট বি আমি কমপ্লিট করি 2016-এ।
আচ্ছা তারপরে then I proceeded for my GMC registration. So GMC registration আমি already discuss করেছি কি কি লাগবে. So you need an English proficiency exam. আমাদের সময় তখন only IELTS ছিল, so I had to go through the pain of giving IELTS, and IELTS দেওয়ার পরে আমার IELTS হয়েছে, আমার MRCS ডিগ্রি আমার কাছে এবং আমার MBBS ইউনিভার্সিটি সার্টিফিকেট। তারপর আমি GMC তে you have to open account in GMC. So GMC তে ওপেন করার পরে ওরা আমার ইয়াগুলা দেখেছে এবং ওরা রয়্যাল কলেজের সাথে চেক করেছে যে তখন এই যে এপিক ভেরিফিকেশন যেটা এখন মেডিকেল কলেজে করতে হয়, তখন ইট ওয়াজ জাস্ট অনলি পার্ট যে যদি কেউ ক্লাব না দেয় রয়্যাল কলেজ করে ওদেরকে সার্টিফাই করে। সো আই came as a recommendation from the Royal College of Surgeons in Scotland in Edinburgh. আচ্ছা তারপরে আমার যখন GMC হয়ে গেল, I applied for the job through NHS jobs. আমি কোনো এজেন্সিকে যোগাযোগ করি নাই, I just went straight in the website এবং ওয়েবসাইট থেকে আমি করেছি। তখন আমি ফার্স্টে জব নিয়েছিলাম ব্রাইটন একটা জায়গা আছে, ইটস a beautiful place in south coast. So ব্রাইটনে আমি cardiothoracic surgery তে জব পাই as a SHO. That was grade বলবো যে just foundation ইয়ারের পরে ফার্স্ট ইয়ার স্পেশালিটি ট্রেনিং গ্রেড আর কি। আচ্ছা, so once you get a job, এখানে হসপিটাল গুলা ওরা জানে যে ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েটদের একটা সার্টিফিকেট অফ স্পন্সরশিপ দিতে হয়, দ্যাট ইজ কল্ড COS। আচ্ছা, সো এই COS এটা ওই HR কে মেডিকেল HR কে জানাতে হয় যে আমার COS লাগবে। ওরা COS ওরা হোম অফিস বলে, এখানে হোম অফিস থেকে ওরা অনলাইনে এটা ইস্যু করতে পারে। সো ওদের ওখানে কিছু স্পেসিফিক আইডেন্টিফিকেশন নাম্বার থাকে যেটা নাকি COS এ থাকে, cause college in short. So a cause they have to pay for it, for the cost, but ওরা আমাকে কস্টটা পাঠিয়ে দিয়েছে অনলাইনে। এবং এটা আমি যখন ওদেরকে বলেছি ওরা অ্যাপ্লাই করার উইদিন 4 weeks they got the cost এবং ওরা আমাকে ফরওয়ার্ড করেছে। এবং কস্ট পাওয়ার পরে then you have to apply for the visa. আচ্ছা, এখানে there is another myth যে UK ভিসা পাওয়া খুব কঠিন। It's a total wrong idea. UK visa power is very easy. Everything is crystal clear in the gov.uk website. Okay, you have to apply. It's a common portal. আমি যদি বাসার রাবিশ বিন অ্যাপ্লাই করা লাগে আমি ওটা দিয়ে অ্যাপ্লাই করি, আমি যদি ভিসা অ্যাপ্লাই করা লাগে আমি ওটা দিয়ে অ্যাপ্লাই করি, ঠিক আছে? So it's very easy, that easy. Okay, so gov.uk. So ওই ওয়েবসাইটে গিয়ে I applied, I put all my informations এবং ওখানে it's a long application pages, but এটা you have to fill it. এবং at the same time you can apply for your family. কারো যদি ফ্যামিলি থাকে, ফ্যামিলিকে হসপিটাল স্পন্সর করে না, বাট ফ্যামিলি আমার সাথে আসতে পারবে। আমি যদি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট হই they can come as my dependent. So now the definition of the family is wife, partner অথবা any children under the age of 16. Okay, 16 এর নিচে everyone is family. এছাড়া কিন্তু না, অনেকে ভাবেন যে বাবা মাকে অ্যাপ্লাই করা যায়, দ্যাটস we cannot unfortunately in UK, but there is a petition going on যে হয়তো in near future there could be a good news, but not yet. আচ্ছা, সো আমি ওই থ্রুতে অ্যাপ্লাই করলাম এবং আমি ভিসা পেমেন্ট অনলাইনে করে দেওয়া যায়। ওকে, অথবা ইউ ক্যান ইভেন পে, এখানে বাংলাদেশের মধ্যে VFS একটা সেন্টার আছে গুলশান 2 নম্বরে, ওই VFS এ আমাদেরকে সব দিতে হয় আর কি। সো আমার খেয়াল নেই, খুব সম্ভবত আমি অনলাইনে পে করেছি আর VSA থেকে আমি VFS এর ইয়াটা পে করেছি। তো আমি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করলাম, এবং ভিসার জন্য কতগুলো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে এক্সপ্রেস ক্যাটাগরি যেটা নাকি খুব তাড়াতাড়ি ডিসিশন দিয়ে দেয়, একটা হচ্ছে নর্মাল ক্যাটাগরি। তো বাংলাদেশে আমার অত কিছু ধারণা ছিল না, লেটস টেক ইট স্লো, আমি জাস্ট নর্মাল ওয়েতে আমি অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, এবং ভিসা অ্যাপ্লাই করলাম, তারপরে হচ্ছে আমি 1 সপ্তাহের মধ্যে ওই VFS এ আমাদের অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করতে হয়, ওরা ভেরিফিকেশন করে এবং বায়োমেট্রিক দিতে হয়, দ্যাট মিনস তোমার ছবি এন্ড ফিঙ্গারপ্রিন্ট নেবে। সো এইটা 1 সপ্তাহের মধ্যে আমি করলাম এবং আফটার 4 weeks I got my visa letter যে হ্যাঁ তোমার ভিসা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, you can collect it. So ভিসা কালেক্ট করতে হয় UK থেকে। ওকে, আর ওরা খালি পাসপোর্ট একটা ভিগনেট পেজ লাগায় দেয়। So it's not a difficult process, it takes very short time. এবং এখন যেটা করেছে যে UK তে
ওরা ওই হেলথ কেয়ার ভিসাটাকে ওরা প্রায়োরিটি দিচ্ছে। ওরা খুব বিজি ইউক্রেন ওয়ার নিয়ে, কিন্তু হেলথ কেয়ার ভিসা ওরা খুব তাড়াতাড়ি প্রসেস করার চেষ্টা করে, বিকজ দে নিড ডক্টরস অ্যাজ ওয়েল। হ্যাঁ, তো এখন আই থিঙ্ক দ্য ওয়েটিং টাইম যদি নর্মাল স্ট্যান্ডার্ড ওয়েতে অ্যাপ্লাই করে 8 উইকস, 8 to 10 উইকস, বুঝতে পারছো? সো আই থিঙ্ক দ্যাটস, আমি 3বার আমার ভিসা লেগেছে, একবারও আল্লাহর রহমতে আমার ভিসা নিয়ে স্ট্রাগল করতে হয়। সো ভিসা ইজ ভেরি ইজি এবং ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ইন gov.uk ওয়েব পেজে। আচ্ছা ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল ভিসা নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যখন আপনি ভিসাটা অ্যাপ্লাই করার পর আপনি পেয়েছেন, ওইটা কয় মাসের বা হচ্ছে কয় উইকের ছিল? আচ্ছা, ওখান থেকে কি আবার হচ্ছে রিনিউ করতে হয়েছে কিনা কিছুদিনের মধ্যে? হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে এই ভিসাটা দেয়া হচ্ছে হসপিটালের স্পন্সরশিপে, সো সার্টিফিকেট অফ স্পন্সরশিপ। এখন সেফর আমি ফার্স্টে যে ব্রাইটনে এসেছি, সো ব্রাইটনের হসপিটাল আমাকে স্পন্সর করেছে। আমার জব যতদিন থাকবে ওরা ততদিন স্পন্সর করবে। হ্যাঁ, সো এরা হচ্ছে যে রাউন্ড ফিগারে করে, ইদার 6 months, 1 year, 1.5 year, 2 year or 5 years এভাবে। সো আমাকে প্রথম ভিসাটা ওরা আমাকে 2 years এর ভিসা দিয়েছিল। ওকে, আমার 2 বছরের ভিসা ছিল, কিন্তু তারপরে আমি জব 1.5 বছর পরে আমি জব সুইচ করে আমি কেমব্রিজে আসি। হ্যাঁ, সো তখন আমাকে ভিসা সুইচ করতে হয়েছে, এবং দ্যাট ওয়াজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আমাকে 5 দিনের মধ্যে ওরা আমাকে ভিসা পাঠিয়ে দিয়েছে আমার বাসায়। হ্যাঁ, সো একবার আমাকে চেঞ্জ করতে হয়েছে। তবে হ্যাঁ, ভিসার জন্য ইউ নিড টু হ্যাভ সাম মানি ইন ইউর অ্যাকাউন্ট, যেটা হচ্ছে যে পার হেড 900 পাউন্ড, 900 pounds ফর 90 days আনটাচড। হ্যাঁ, দ্যাট মিনস আমি যদি আমার জন্য অ্যাপ্লাই করি, সো আমার অ্যাকাউন্টে, আমার নামের অ্যাকাউন্টে 900 পাউন্ড থাকতে হবে 3 মাস। হ্যাঁ, অ্যাটলিস্ট মিনিমাম। এবং আমার আমার ডিপেন্ডেন্ট যদি আমার সাথে অ্যাপ্লাই করে তাদের জন্য 700 পাউন্ড করে দেখানো লাগে। But once you come in UK, bank statement to দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা ভাই, আপনার অ্যাকাউন্ট থেকে তো আপনার ফুল ফ্যামিলি হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পেরেছে? হ্যাঁ, it's a single account. ওখানে অপশন থাকে, are you applying for you or are you applying for a family or others as well. So you select first যে আমার নিজের, যখন আমার প্রিন্সিপাল অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তখন ওরা আবার অফার করবে যে তুমি কি আর কারোর জন্য অ্যাপ্লাই করতে চাও কিনা, then when you can apply for the আগে প্রথমে নিজের জন্য করতে হবে, তাই তো? বাট ইটস দ্য সেম সিটিং প্রসেস। এটা এমন না যে আজকে দিব ওরা অ্যাসেস করবে তারপর বলবে যে না, ইটস সেম প্রসেস, সেম সিটিং এ করা যাবে। আচ্ছা 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 ভাই, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আমার আরো কিছু কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে আমরা তো বাংলাদেশে ধরেন বিসিএস দেই, বিসিএস দেওয়ার পর আমরা একটা চিন্তা করি যে হচ্ছে আফটার রিটায়ারমেন্ট আমরা একটা ভালো অ্যামাউন্ট পেতে থাকবো। ইউকে তে কি এরকম কোনো সুবিধা আছে পেনশন পাওয়া নিয়ে? বা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন শুনো, আমি একটা কথা বলি যে এভরি কান্ট্রি রানস ডিফারেন্টলি। হ্যাঁ, এখন বিসিএস ইটস এ রয়্যাল জব ফর বাংলাদেশ, অফকোর্স, আনডাউটেডলি, হু ডাজন্ট ওয়ান্ট টু ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, এখন এখানে ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট ডু ইউ ওয়ান্ট। ইউকেতে NHS is a government organization. We all are government doctors যারা নাকি NHS এ কাজ করে। NHS এর job initially it's a contractual job. They give you fixed term contract, 1 year, 2 year, 3 year, 4 year. ঠিক আছে, after 4 years তুমি যদি একটা হসপিটালে কাজ করো, they make you permanent. Okay, so তখন you get a permanent continuous job. Normally যেটা হয়, because as a trainee or early year doctors you have to travel around, হ্যাঁ, এবং তখন দেখা যায় যে there's no point getting a permanent job. কিন্তু যখন তুমি কনসালটেন্ট হবা, then people get a substantial job অথবা পার্মানেন্ট জব। আর তুমি যে ফ্যাসিলিটিস এর কথা জিজ্ঞেস করছো, I assume তুমি জিজ্ঞেস করছো পেনশনের কথা, তারপর হচ্ছে কি বলে প্রভিডেন্ট ফান্ড এন্ড অল দোজ, রাইট? সো যেটা হচ্ছে হেলথ ইন্সুরেন্সেরও একটা ব্যাপার থাকে, এগুলা কি পাবে কিনা আফটার রিটায়ারমেন্ট? হেলথ ইন্সুরেন্স, এখানে মনে করো যে ইউকেতে হেলথ and education is free for everyone. Okay, you can even vote UK te, even though you are not a UK citizen, but you have to be a Commonwealth citizen. ঠিক আছে, so you have a basic baseline right for everyone in UK staying UK resident. আচ্ছা,
আমরা যেমন আমি আমার একটা প্রিভিয়াস স্লাইডে আমি দেখিয়েছি যে তোমার এখানে এই দেখো এনএইচএস পেনশন, ঠিক আছে? সো ইউ ক্যান সি ন্যাশনাল ইন্স্যুরেন্স পে and NHS pension. So national insurance that covers your health and everything. ঠিক আছে, পে হচ্ছে আমি যে ইনকাম ট্যাক্স দিচ্ছি এটা সবাই দেয়, এটা বাংলাদেশেও দেয়। আর হচ্ছে এই যে এনএইচএস পেনশন, যেটা এনএইচএস পেনশনটা হচ্ছে আমার স্যালারি থেকে, এখানে ডিফারেন্ট গ্রেডে ডিফারেন্ট রকম, বাট আমার বেসিক স্যালারি 9.3% অথবা 10.5%। তুমি যদি এসএইচও হও জুনিয়র গ্রেডে 9.3, তুমি যদি রেজিস্ট্রার গ্রেডেড হও ইউ হ্যাভ টু তুমি 13%, তুমি পোস্ট ভিত্তিক জিনিসটা ছড়াবে, তাই তো? দেন আপনাকে পরে সেটা দিবে। বুঝিনি, আই এম সরি। হ্যাঁ, জিনিসটা পোস্ট ভিত্তিতে হচ্ছে করবে, এক এক পোস্টের জন্য এক এক রকম। হ্যাঁ, পোস্ট বেস। হ্যাঁ, তো তুমি এনএইচএস, আমরা সবাই এনএইচএস পেনশন কন্ট্রিবিউট করি। ইটস এন অপশনাল থিং বাট ইটস এ ভেরি ইউজফুল থিং। যেটা হচ্ছে যে আমরা আমাদের পেনশন, এটা আমরা যতটুকু কন্ট্রিবিউট করি আমাদের বেসিক স্যালারির যতটুকু দেই, ধরো আমি দেই 13%। হ্যাঁ, সো এই 13% আমি যত দিচ্ছি, এই 13%-এরও ও অন টপ 50% আমার এমপ্লয়ার দিবে, বুঝছো? So that's the NHS pension scheme, বুঝছো? So it's irrespective of your job's place, irrespective your hospital, you pay। এবং এটা খুবই centralized একটা প্রসিজিওর, কারণ আমাদের সবার ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার আছে, so it goes around against our national insurance। সো এটা সব জায়গায়, এটা তুমি কনসালটেন্ট হও অথবা এসএস হও, সবাই এই জিনিসটা পাবে। সো ইট ইজ ওয়েল সিকিউরড। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা তো সবাই বাংলাদেশে সেভিংসটা করি, ওখানে সেভিংস এর হচ্ছে ব্যবস্থা কি ডক্টরদের জন্য? সেম? আচ্ছা, এখানে ডক্টরদের জন্য আলাদা করে কোনো সেভিং স্কিম নাই, তবে এখানে যেটা আছে যে এখানে ব্যাংকে কোনো ইন্টারেস্ট নাই। হ্যাঁ, টু বি অনেস্ট ইটস জিরো ইন্টারেস্ট, ঠিক আছে? তবে যেটা হচ্ছে যে এখানে অনেক কিছু গভর্নমেন্ট স্কিম আছে, যেমন কিছু গভর্নমেন্ট বন্ড আছে, কিছু গভর্নমেন্ট রান সেভিংস অ্যাকাউন্ট আছে, যেটা যে কোনো প্রাইভেট ব্যাংক থেকেই অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, বিকজ এই যে আমরা যত টাকা এখানে ডিপোজিট করি, এটা হচ্ছে গভর্নমেন্টের সেন্ট্রালাইজড মনিটর হয়। হ্যাঁ, এবং তোমার এখানে পে প্রোটেকশন থাকে। হ্যাঁ, there are other things, তবে it never gets lost. সো এখানে ওভাবে তুমি সেভিংস করতে পারো। আর সেভিংস তো ডিপেন্ড করে হাউ মাচ ইউ আর্ন এন্ড হাউ মাচ ইউ স্পেন্ড। হ্যাঁ, সো এখন আমি যদি 10 টাকা ইনকাম করে 9 টাকা খরচ করে ফেলি, আমার তো 1 টাকা আর কি সেভিংস হবে, তাই না? এখন মানে কামস ফ্রম ইউ। সো এখানে সেভিংস করা যায়, বাট ডোন্ট এক্সপেক্ট যে তুমি অনেক হাই রেটে ইন্টারেস্ট পাবা। না, ইটস নট লাইক দ্যাট। ওকে। আচ্ছা ভাইয়া, হসপিটালে কাজ করলে তো হচ্ছে অনেক রকমের এক্সপিরিয়েন্স হয়। আপনি বাংলাদেশেও কাজ করেছেন, লন্ডন বা হচ্ছে ইউকে, ওখানেও কাজ করেছেন, অনেক রকমের এক্সপিরিয়েন্স আপনার হয়েছে, ভালো খারাপ। তো আপনি যদি আপনার কোনো একটা ভালো বা খারাপ কোনো একটা এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতেন সার্জারি নিয়ে। আচ্ছা, না, এখানে আমি একটা জিনিস বলি টু অ্যাসিওর এভরিওয়ান। হ্যাঁ, আমার এখানে এখন পর্যন্ত আমি ইউকেতে 5 বছর ধরে কাজ করতেছি। হ্যাঁ, সো 5 বছরে আমার ভালো এক্সপিরিয়েন্সের পাল্লাটাই বেশি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এখন পর্যন্ত খারাপ এক্সপিরিয়েন্স ওরকম ডেভাস্টেটিং তেমন কিছু না। সো তুমি, যেটা আমার কাছে প্রথমে খারাপ লেগেছে, যে আমি যখন প্রথমে আসি, ইটস এ ডিফারেন্ট কালচার। হ্যাঁ, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট পিপল। হ্যাঁ, এবং তুমি যখন আসবা এখানে, এসে দেখবা যে এখানে নাথিং ইজ নোন টু ইউ। হ্যাঁ, এবং তুমি যেভাবে অভ্যস্ত ওরকম না। তোমার কাছে একটু একটা সিচুয়েশনাল অ্যাওয়ারনেস ক্রিয়েট হয় যে আমি কি করতেছি, কি হবে না হবে। আমি যে আমার যে ওই দেখলা, the depressed me, huh? The depressed me here. So this was the bad experience for me, but other than that, no. এবং আমি যেটা বলবো যে ভালো এক্সপিরিয়েন্সের পাল্লাই বেশি, বিকজ ওয়েল তোমার ইট কামস ফ্রম ইয়োর পার্সোনালিটি অ্যাজ ওয়েল, যে তুমি কিভাবে অ্যাডাপ্ট করো, তোমার অ্যাডাপ্টেবিলিটি কতটা ফ্লেক্সিবল ইন দ্য এনভায়রনমেন্ট। হ্যাঁ, তুমি যদি মনে করো যে তুমি কারোর সাথে কথা বলছো, তুমি রিজিড থাকতেছো, ইউ নট এক্সপ্রেসিং, নট গোয়িং এনিওয়্যার, অথবা তুমি অলওয়েজ ডিপ্রেস, তোমার তো আসলে দ্য এক্সপিরিয়েন্স উইল নেভার বি গুড, তাই না? কিন্তু তুমি যদি ইফ ইউ ওপেন আপ, তুমি যদি সবার সাথে কথা বলো,
try to build up your confidence anyway, you'll feel good. I mean, there are a lot of things to do in UK. It's a very nice place to live in. Environment is good. এখানে অত ঠান্ডা পড়ে না আমেরিকা কানাডার মতো। এখানে রিসেন্টলি গরম পড়া শুরু হচ্ছে, বাট দ্য হাইয়েস্ট উই ওয়েন্ট আপ ইজ 40। হ্যাঁ, বাট এটাই এবছর প্রথম হলো, হয়তো আগামী বছর সবার বাসায় এসি থাকবে। এনিওয়ে, সো it won't be a problem anymore. আচ্ছা, and তারপরে মনে করো যে হসপিটালে I can say they're very very keen to teach you. হ্যাঁ, এবং ওরা এক্সপেক্ট করে যে তুমি শিখবা। হ্যাঁ, because well, that's why we are here, তাই না? So আমাদের ফোকাস যদি ওদিকে থাকে যে I have to learn, I have to do this, I have to do that after that, rather than being depressed or crying in the corner. So আমার মনে হয় the experience should be good. এবং এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। You can go for hike, you can go for deep sea diving, you can go for deep skydiving, এরকম অনেক activities আছে। There are places to go in Europe, অনেক জায়গায় আছে। If you have a family, you have an excellent time here. হ্যাঁ, তাহলে ভ্যাকেশনটা ভালোই যায়। ভ্যাকেশন খারাপ যায় না, ভালোই যায়। আমি যেমন এবার বাচ্চাদের ছুটিতে আমরা গিয়েছিলাম এখানে সাউথ কোস্টে, বোর্নমাউথ একটা জায়গা আছে, সাউদাম্পটন, বিউটিফুল প্লেস। সাউদাম্পটন থেকে হচ্ছে টাইটানিক তোমার করছিল, লঞ্চ করছিল। হ্যাঁ, সো ইটস এ বিউটিফুল প্লেস। এবং ওখানে আমি তো আগে ব্রাইটনে ছিলাম, ওখানে আমার ফ্রেন্ডরা ছিল, সো উই ভিজিটেড দেম। It was a very good time we had. আচ্ছা ভাইয়া, বুঝতে পেরেছি। ভাইয়া, আপনাদের উইকলি হচ্ছে কেমন বা হচ্ছে মান্থলি কেমন ভ্যাকেশন দিতে পারে ওরা? মানে হচ্ছে আপনি কতদিন ছুটি পান এই সুন্দর সুন্দর জিনিসগুলো এনজয় করার জন্য? আচ্ছা, শুনো, এখন একটা যেটা হচ্ছে যে তোমার you are entitled for at least 28 days of annual leave. ঠিক আছে? এটা তোমার 28 days annual leave থাকবে। এটা হচ্ছে একদম সিকিউর, এবং এর মধ্যে কোনো উইকেন্ড পড়বে না। ঠিক আছে? আমি যেটা দেখেছি, আমি গতকাল তো চিন্তা করতেছিলাম যে আমি যখন অ্যাপোলোতে বা ইউনাইটেডে আমি যখন ছুটির জন্য অ্যাপ্লাই করছি 7 দিনের, হ্যাঁ, ওর দে কাউন্টেড মাই উইকেন্ড, শুক্র শনিও এর মধ্যে কাউন্ট করে করছিল। বাট এখানে এই যে 28 দিন, এই 28 দিন solely on the weekdays। তার উপরে ইউকেতে তোমার 15টা ব্যাংক হলিডে আছে প্রতি বছর। হ্যাঁ, সো এই 15টা ব্যাংক হলিডেও কিন্তু তুমি ছুটি পাও। আচ্ছা, তারপরে ইউকেতে একটা ওয়ার্ক প্রভিশন আছে যে তুমি যদি 48 আওয়ার্স অন কল করো, তারপরে তোমাকে অ্যাটলিস্ট তোমাকে 4 or 5 days ছুটি দিতে হবে। হ্যাঁ, সো এখানে তোমার অনেক অফ আছে। হ্যাঁ, সো আই সে উইকলি ওভাবে হিসাব করা যায় না, বিকজ তোমার ইউর রোটা চেঞ্জেস এভরি ডে। বাট আমি যেটা বললাম, 28 দিন ইন এ ইয়ার, মানে 1 মাস, 12 মাসের মধ্যে 1 মাস তোমার ছুটি, ইটস নট ব্যাড, তাই না? এবং তোমার ইউ গেট উইকেন্ডস অফ। হ্যাঁ, সো ব্যাংক হলিডে গুলো আছে, সো মানে কিউমুলেটিভলি 35-40 days তোমার অফ থাকে। তুমি হিসাব করো, 52 সপ্তাহে 40টা অফ, নট ব্যাড, লাস্ট উইকেন্ড। ঠিক আছে, স্যার ছুটি আছে, চিন্তা করো না, ছুটি অনেক 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 প্রভিশন, ছুটি ভালোই আছে। আচ্ছা ভাইয়া, যে কোনো কাজের জন্য তো এনভায়রনমেন্ট খুব ভালো ম্যাটার করে। আপনাদের হসপিটালে এনভায়রনমেন্ট বা হচ্ছে স্টাফ সবার ব্যবহার সবকিছু কেমন? ভালো? ওয়েল, এটা তো একটা পার্সোনালিটি ব্যাপার, তাই না? তুমি মানে আমি যেটা বলবো, ইন জেনারেল ইউকে পিপল আর রিয়েলি হেল্পফুল। হ্যাঁ, তুমি যেখানেই যাও, তুমি বাজারে যাও বা হসপিটালে যাও, ডাজন্ট ম্যাটার, দে আর রিয়েলি হেল্পফুল। এখন তো শয়তান দুই একটা সব জায়গায় থাকে, তাই না? এটা তো কোনো ব্যাপার না। তবে তুমি কিভাবে এটা অ্যাডাপ্ট করো, কিভাবে পলিটিক্স হ্যান্ডেল করো, ইট গোজ অন ইউ। আই মিন, ইট কামস উইথ এক্সপেরিয়েন্স। সো আমার মনে হয় ইনিশিয়াল স্টেজে যারা নাকি আসতে চায়, তাদের এই জিনিসগুলো চিন্তা করা উচিত না। তাদের চিন্তা করা উচিত যে না, ইটস এ গুড প্লেস, আই এম গোইং টু ডু গুড, এবং they will help me. ঠিক আছে? So I think everyone should stay positive. ভাইয়া, সব শেষ প্রশ্ন হচ্ছে, আপনি কি কি অ্যাডভাইস দিবেন সবার জন্য, যেমন মেডিকেল স্টুডেন্ট বা হচ্ছে এখন যারা প্রিপারেশন নিচ্ছে, কিভাবে পড়বে, ডেভিডসন পড়বে না হচ্ছে কোন বইগুলো পড়বে, জাস্ট একটু যদি আমাদেরকে শর্টে বলে দেবেন। আচ্ছা, ঠিক আছে, শুনুন, আমি একটা বলি যে the basic is always basic, that's why it's called basic. হ্যাঁ, আমি জানি না কতটুকু বুঝতে পারছি কথাটা। মানে we deal with human body, এবং আল্লাহ আমাদেরকে এমন ভাবে একটা স্ট্রাকচার চেঞ্জ করেছে that is 100% perfect and it never changes.
So wherever you study from, it does not matter as long as you study the right thing. তুমি যদি right thing পড়ো, nothing will stop you from succeeding. তোমার যেটা করতে হবে যে you need to have a proper plan যে কোত্থেকে পড়বা। যেমন আমি অনেস্টলি বলি যে আমি যখন আমি বাংলাদেশের সবগুলো পার্ট 1-ই পাস করেছি, I didn't complete it, which is my thing, কিন্তু আমি আল্লাহর রহমতে সবগুলো আমি একবারই পাস করেছি। The reason is আমি যখন নাকি পড়া স্টার্ট করেছি, I made a plan যে আমি যেটাতে যে বই থেকে কমফোর্টেবল ওই বইয়ের বাইরে আমি পড়বো না, because that's a new thing, that's a big thing to learn from scratch, তাই না? So আমি যেটা করেছি, আমি from the very beginning I used to follow NETAR অ্যানাটমির জন্য, হ্যাঁ। এবং আমি ইভেন আমার পোস্ট গ্রাজুয়েশন পার্ট 1-এ যখন আমি নেটার বই দেখতাম, আমি I had to make short notes around, তাহলে আমার অ্যানাটমি আর তুমি বিশ্বাস করবা কিনা জানি না, বাট আমার MRCS বলো, FCPS বলো বা হোয়াট এভার এক্সাম, ওর জন্য আমার অ্যানাটমি আলাদা করে কোনো দত্ত বা খাটা লাগেনি, হ্যাঁ। আমি যখন নাকি পড়েছেন ভালো করে নেটার তো ইজ অ্যান অ্যাটলাস, তাই না? নেটারে তবে যেহেতু ছবিগুলো সো লাইভলি, আমাকে দ্যাট গিভস a lot of information, হ্যাঁ। তো আমি যে বইগুলো থেকে পড়তাম, ওই বইগুলো থেকে আমি ছোট ছোট নোট করে রাখতাম যে কি পয়েন্ট গুলো, এবং যখন পোস্ট গ্রাজুয়েশন সাথে এক্সট্রা কিছু যদি অ্যাড করা লাগতো, I used to make short notes as well. সো আমি ওভাবে অ্যানাটমি প্রিপারেশন নিয়েছি। তারপরে মনে করো তোমার ক্লিনিক্যাল কোশ্চেন যেগুলা, কোশ্চেন ব্যাংক, হ্যাঁ। আচ্ছা, আমাদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে যে আমরা টপিকস পড়া শুরু করি, অর্ধেক পড়ার পরে উই গেট ডিপ্রেস, তারপরে আমরা পড়ি না। দিস ইজ ভেরি কমন, ইট হ্যাপেন টু এভরিওয়ান, আই থিংক অলমোস্ট এভরিওয়ান। এখন আমার অ্যাডভাইস এটা হচ্ছে যে ফর পার্ট 1 or for any post graduation part 1 examination, we should solve question bank. এখন এটা শোনায় যাচ্ছে তাহলে কোশ্চেন ব্যাংকের বাইরে আমরা কিছু জানবো না, নো, দ্যাটস নট দ্য থিং। ইফ ইউ থিঙ্ক লাইক দিস, যে আমাদের এখানে SBA কোশ্চেন আছে বা EMQ, যা এক্সটেন্ডেড ম্যাচিং কোশ্চেন, তোমরা যদি এই পরীক্ষাগুলো স্ট্রাকচার গুলো দেখো, দেখুন BCPS এ কিন্তু এখন SBA স্ট্রাকচার করা হয়েছে। আমাদের সময় আমি যখন FCS পার্ট 1 দিয়েছি তখন মাত্র 20টা SBA কোশ্চেন ছিল, এখন আই থিঙ্ক অলমোস্ট 100% or 50% হচ্ছে SBA যেটা হচ্ছে যে তোমাকে একটা কোশ্চেন করবে, ওটার এগেইনস্টে 5টা অপশন দিবে, ঠিক আছে? 5টা অপশন দিবে। তো তুমি যদি মনে করো থাইরয়েড বা মনে করো তুমি কলোরেক্টাল সার্জারি, কলোরেক্টাল পড়তেছো, কোলন পড়তেছো বা হেপাটোবিলিয়ারি পড়তেছো, ওখানে একটা কোশ্চেন দিল যে একটা পেশেন্টের মনে করো হচ্ছে একটা ক্লিনিক্যাল সিনারিও দিল যে তার রাইট ইলিয়াক ফসে পেইন হচ্ছে, হ্যাঁ, এবং তার তোমার কাছে মনে হচ্ছে এটা appendicitis, it could be malignancy as well, and পেশেন্টটার বয়স হয়তো 80, হ্যাঁ। তো এখন what is the most likely diagnosis for you? তো অপশন দিবে 5টা, মানে acute appendicitis, ruptured cecum বা cecal growth, তারপরে হয়তো abdominal মাইগ্রেন সামথিং, লিম্ফোমা, অনেকগুলো কোশ্চেন দিল, 5টা টপিক দিল। তুমি যখন দেখলা যে তুমি হয়তো সিলেক্ট করলা যে লিম্ফোমা, হ্যাঁ, কিন্তু দ্যাটস এ রং অ্যান্সার, হ্যাঁ, ফাইন। কিন্তু তুমি যখন এটা সলভ করবা কোশ্চেনটা, তুমি যখন এটার এক্সপ্লেনেশন যাবা, তোমার কিন্তু 5টা টপিক পড়া হচ্ছে, যে 5টা অপশন দেয়া, তাই না? সো আই থিঙ্ক দিস প্রিপারেশন ইজ ভেরি কনস্ট্রাকটিভ। এবং পরবর্তীতে যখন নাকি তোমার এরকম একটা সিনারিও আসবে, তখন তোমার মাথায় চট করে আসবে, ও আচ্ছা, আমি তো এই জায়গায় পড়ছিলাম এটা এরকম, ইউ গেট আ কম্প্যাক্ট আইডিয়া। সো আমি সাজেস্ট করবো যে টপিক ওয়াইজ পড়া উচিত, বই থেকে না পড়ে আগে কোশ্চেন সলভ করতে হবে, সলভ করার সময় যে এক্সপ্লেনেশনটা, ওই এক্সপ্লেনেশনটা পড়তে হবে। দ্যাটস হাউ আই ডিড ইট, এন্ড দ্যাটস হাউ আই ডিড ইন অল মাই এক্সামস, হ্যাঁ। আমি ফার্স্টে কোশ্চেন সলভ করছি, কোশ্চেন সলভ করার পরে যখন ওই টপিক, রিলেভেন্ট টপিক গুলো আমি তখন বই থেকে পড়ছি, বা আই মেড শর্ট নোটস, আই টু মেক আ লট অফ শর্ট নোটস, হ্যাঁ। এভাবে আমার প্রিপারেশনটা খুব কম্প্যাক্ট হয়ে গেছিল আর কি, and that helped. আচ্ছা, এবং আই থিঙ্ক সবগুলো সাবজেক্টে এরকম করা যায়। সো কোশ্চেন গুলা পড়া উচিত, কোশ্চেন দিয়ে আগে স্টার্ট করা উচিত ফর পোস্ট গ্রাজুয়েশন। ভাইয়া বুঝতে পেরেছি। ভাই, আমাদের প্রশ্নগুলো ইতিমধ্যে শেষ, আপনি অনেক সুন্দর করে স্লাইড উপস্থাপন করেছেন, আর কমেন্ট সেকশনে আমি তেমন করে প্রশ্ন পাইনি সেভাবে।
তো আমরা সেশনটা এখানে শেষ করতে যাচ্ছি। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এত সুন্দর করে আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিয়েছেন, এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না, I'm really happy যে তোমরা, it's a very good initiative for everyone, এবং I will be happy to help further on যদি কোনো কিছু লাগে। I'm happy to help। আমার ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছি, যদি কারো কোনো কোয়েরি থাকে বা কোশ্চেন থাকে, they can ask me anytime। ইনশাআল্লাহ ভাইয়া, আমরা যদি কোনো প্রবলেম ফেস করি বা অডিয়েন্সও যদি কোনো প্রশ্ন করে, আমি ইনশাআল্লাহ আপনাকে প্রশ্নগুলো পৌঁছে দিব। Please do, thank you so much, thank you। তাহলে আমরা সেশনটা এখানে শেষ করতে পারি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। ভাইয়া আপনাকেও আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।